বন্ধুরা জেটা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি ঘরে বসে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। বন্ধুরা আপনারা অনেকেই ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে আপনারা অনেক ভুল করে থাকেন, যে ভুলগুলোর কারণে আপনারা পরবর্তীতে বিভিন্ন ধরনের ভোগান্তির সম্মুখীন হয়ে থাকেন। আপনারা জানেন যে পাসপোর্টটি ভুল হয়ে গেলে পরবর্তীতে সংশোধন করার জন্য আপনাকে 6 মাস অপেক্ষা করতে হয়, কারণ এটি সহজেই সংশোধন করা যায় না। আপনি অনেক আবেদন প্রসেসের মাধ্যমে গিয়ে আপনাকে সংশোধন করতে হয়, এটি খুব জটিল প্রক্রিয়া। সো আজকে কিভাবে আপনি সম্পূর্ণ নির্ভুলভাবে একটি পাসপোর্টের জন্য আবেদন করবেন সেই আবেদন প্রক্রিয়াটি আমরা একটা লাইভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলুন তাহলে বন্ধুরা আর দেরি না করে কিভাবে আবেদনটি করবেন সেই আবেদনটি আমরা দেখে নিই। শুরুতে আপনার মোবাইলে অথবা কম্পিউটারে থাকা যে কোনো একটি ক্রোম ব্রাউজারে আপনি চলে যাবেন। সেখানে আপনি যে অ্যাড্রেস বারটি রয়েছে সেখানে আপনি আপনার যে ই পাসপোর্টের যে পোর্টালটি রয়েছে epassport.gov.bd এটি লিখে আপনি এন্টার প্রেস করবেন অথবা সার্চে প্রেস করবেন। সার্চে প্রেস করলে আপনার ই পাসপোর্টের যে পোর্টালটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা দেখেন ই পাসপোর্টের যে অনলাইন যে রেজিস্ট্রেশনটি রয়েছে সেটি এখানে চলে এসেছে। দেখেন এখানে অনেকগুলো প্রসেস আছে, অ্যাপ্লিকেশন অনলাইন, 5 স্টেপ টু ই পাসপোর্ট, তারপরে আর্জেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কী লাগবে, ইনস্ট্রাকশনগুলো কী, এবং পাসপোর্টের ফি সম্পর্কে আপনি এখান থেকেও জানতে পারবেন, এবং চেক স্ট্যাটাস এবং কন্ট্যাক্ট। আমরা যেহেতু আজকে নতুন আবেদন করব সেক্ষেত্রে আমরা এখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশনটাতে আমরা চলে আসবো। এখানে দেখেন এখানে স্টেপগুলো বলা আছে, এখানে কি কি স্টেপ আছে। সো এইভাবে করে আমরা আমাদের আবেদনটি করতে পারি। তো চলুন তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো কীভাবে একটি আবেদন আপনি করবেন। সো এখানে দেখেন স্টেপ 1 কী বলছে যে চেক অ্যাভেলেবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজিয়ন, মানে আমার এলাকায় আসলে বা আমার অবস্থান যেখানে করছি সেখানে আসলে এটার অ্যাভেলেবিলিটি আছে কিনা সেটা চেক করবে। দেখেন আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ, আমি কি বাংলাদেশ থেকে আসলে অ্যাপ্লাই করছি কিনা। সো এটা আমার ইয়েস, আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি। সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, সো আমি এখান থেকে আমার প্রেজেন্ট অ্যাড্রেসের যে ডিস্ট্রিক্টটি রয়েছে সো সেটি আমি এখান থেকে সিলেক্ট করব। যেহেতু আমি এখানে আবেদনটি কুমিল্লা করছি সেখানে আমি কুমিল্লা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করছি। তারপর এখানে দেখেন সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। সো আমার নিয়ারেস্ট যে আমার যে পুলিশ স্টেশনটি রয়েছে, অর্থাৎ আমার যে থানাটি রয়েছে যেই থানার আন্ডারে আমার যেটা হচ্ছে যে আমার পাসপোর্ট অফিসটা গেলে কিন্তু থানার আন্ডারে হয়ে থাকে, থানার মাধ্যমে বিভাজন করা থাকে যে কোন পাসপোর্ট অফিসে আপনি এটি করবেন। তো আমি এখান থেকে থানাটি সিলেক্ট করে দিচ্ছি, এখানে থানাটি আমি সিলেক্ট করছি। দেখেন সিলেক্ট করার পরে দেখেন এনরোল ফর ইউর নিউ ই পাসপোর্ট ইন দ্য ফলোয়িং রিজিওনাল পাসপোর্ট অফিস, তার মানে আমার পাসপোর্ট অফিস হচ্ছে কুমিল্লা। সো এখানে আপনারা যেটা দিবেন, আপনি যেখান থেকে করতে চাচ্ছেন, ধরেন আমি যদি এখন ঢাকা থেকে করতে চাই, ঢাকা আমি এখানে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে ধরেন আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমি এখানে আদাবর দিচ্ছি। সো আদাবর করতে গেলে দেখেন ঢাকা ওয়েস্টের যে রিজিওনাল পাসপোর্ট অফিসটি আছে ঢাকা ওয়েস্ট, ওখানে আমাকে যেতে হবে। সো এইভাবে করে আপনারা আপনাদের শুরুতে প্রথম স্টেপে আপনি যেখানে থাকেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার থানাটি সিলেক্ট করবেন। থানাটি সিলেক্ট করার পর আপনি নিচে দেখতে পারবেন যে আপনার পাসপোর্ট অফিসটি কোথায়। তো বন্ধুরা একটা জিনিস বলে রাখি, আপনি যখন পাসপোর্টের জন্য আবেদন করবেন আপনার পাসপোর্ট অফিসটি হবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের মাধ্যমে। সো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করেন আপনি প্রেজেন্ট অ্যাড্রেস কোথায় আছেন, এই যে দেখেন এখানে লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস। সো আপনি যদি ভিতরে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস আপনার ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি প্রেজেন্ট অ্যাড্রেসটা দেবেন। আপনার পাসপোর্টটি হবে প্রেজেন্ট অ্যাড্রেসের ভিত্তিতে। সো প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি দুইটা হয়ে থাকে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে প্রবলেম নয়, ঠিক আপনাকে যেটা করতে হয় আপনাকে দুইটা জায়গায় আপনাকে পুলিশ ভেরিফিকেশন করতে হয়। সো আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব হয় আপনারা প্রেজেন্ট এবং পার্মানেন্ট আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটাই ব্যবহার করার জন্য, তাহলে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ঝামেলাটা একটু কমে যাবে, কারণ একটা জায়গায় আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে। আপনার যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি দুইটা আলাদা হয়ে থাকে তাহলে আপনাকে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুই জায়গায় আপনার পুলিশ ক্লিয়ারেন্স যাবে, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য লোক যাবে, পুলিশ আপনাকে ক্লিয়ারেন্স করতে হবে। তো সেক্ষেত্রে আপনার খরচটাও বেশি হতে পারে এবং আপনি একটু এসএলও পড়তে পারে। তো আপনারা চেষ্টা করবেন পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে করার জন্য, যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনার দুইটা করতে হবে। এবং এখানে শুরুতে আপনি যেটা দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেসের অনুযায়ী, এখানে লেখাই আছে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস। সো এটা আমরা বসানোর পর এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। সো আমি কন্টিনিউতে ক্লিক করছি। দেখেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস। সো আমাকে এখানে ইমেল অ্যাড্রেসটি এখানে বসাইতে হবে। সো আমি এখানে ইমেল অ্যাড্রেসটি বসাই দিচ্ছি এখন। সো বন্ধুরা আপনারা ইমেল অ্যাড্রেসটি ভালো করে চেক করে নেবেন যাতে ইমেল অ্যাড্রেসটি ভুল না হয়, কারণ আপনার ইমেল অ্যাড্রেসে যে আপনার নোটিফিকেশনগুলো যাবে এবং ওখান থেকে আপনাকে কনফার্মেশন করতে হবে। সো আমি এখানে আই এম নট হিউম্যান এটাতে ক্লিক করছি।
ক্লিক করার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। সো আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করছি। দেখেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন আপনার কী কী আসছে। শুরুতে চলে আসছে যে ইন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন। সো এখানে দেখেন ইমেল অ্যাড্রেস, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি আছে, এখানে একটা আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং ইউজ মিনিমাম 6 ক্যারেক্টার উইথ অ্যাটলিস্ট 1 লো ক্যারেক্টার, আপার ক্যারেক্টার অ্যান্ড 1 ডিজিটাল। সো আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেটা 6 ডিজিটের হতে হবে এবং এখানে আপনার ছোটো হাতের লেটার, বড় হাতের লেটার এভাবে করে আপনাকে দিতে হবে। এই পাসওয়ার্ডটি দিয়ে আপনি লগ ইন করে দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে ফুল নেম দিতে হবে, এখানে আপনার গিভেন নেম, রাশিয়ান নেম। এখানে যেটা হচ্ছে যে আমি আপনাদেরকে একটু বলি, এটা হচ্ছে আপনার অ্যাজ পার এনআইডি অথবা বিআরসি মানে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনুযায়ী আপনাকে এখানে ফিল আপ করতে হবে। যাদের এনআইডি আছে তারা এনআইডি কার্ড অনুসারে ফিল আপ করবেন। যাদের বার্থ রেজিস্ট্রেশন আছে, যাদের এনআইডি কার্ড নাই, তারা এই বার্থ রেজিস্ট্রেশন অনুযায়ী এখানে ফিল আপ করতে হয়। সো এইখানে আপনারা এইভাবে করে আপনাদের ফিল আপটি করবেন। এরপরে হচ্ছে যে আপনার এখানে মোবাইল ফোন নাম্বার, এখানে হচ্ছে সিলেক্ট কান্ট্রি দিবেন, যেহেতু এখানে বাই ডিফল্ট বাংলাদেশ সিলেক্ট করা আছে। তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিবেন, তারপরে আই এম নট রোবট এটিতে ক্লিক করে তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে দিবেন। সো আমি এখানে এখন আমার এখানে পাসওয়ার্ডটি আমি এখানে বসিয়ে নিচ্ছি। আপনারা এক পাসওয়ার্ডটি বসিয়ে নেবেন। এখানে হচ্ছে যে স্টেপ 3তে আছি আমরা এখন। তো বন্ধুরা আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে নিয়েছি। দেখেন বক্সে লেখা আছে ইন্টারিয়র ফার্স্ট নেম। সো আমি এখানে ফার্স্ট নেম বসাবো আর এখানে হচ্ছে যে লাস্ট নেম বসাবো। সো আমি এখানে ক্লিক করছি। সো এখানে ক্লিক করার পর আমি এখানে যে লাস্টের যে অংশটুকু আছে এটাকে আমি লাস্ট নেমই দিয়ে দিচ্ছি। সো যেহেতু এখানে ইমাম হোসেন শাহিন, সো সেক্ষেত্রে আমি গিভেন নেম, এটি হচ্ছে ফার্স্ট নেম, আমি ইমাম হোসেন দিয়েছি এবং সার নেমে হচ্ছে যে শাহিন দিয়েছি। সো এটা হচ্ছে যে আপনাদের খেয়াল করতে হবে, এখানে লেখার পরে এটা অটোমেটিকলি আপনার এখানে চলে আসবে এবং এই নামটা যাতে আপনার এনআইডি কার্ড অনুযায়ী হয়ে থাকে এটা আপনাকে মাস্ট বি খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে আপনার এখানে ফোন নাম্বারটা দিতে হবে। ফোন নাম্বারটি আমি এখানে এখন বসাই দিব। ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আমি আই এম হিউম্যান এখানে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। সো আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। এখানে আমি সেভ দিয়ে নিচ্ছি। তো আমি এটাকে ক্রস করে দিচ্ছি। এখানে দেখেন কি বলেছে, অ্যান ইমেল ওয়াজ সেন্ট, এই মেল এডে চেক ইউর ইমেল অ্যান্ড অ্যাক্টিভ ইউর ই পাসপোর্ট অ্যাকাউন্ট বাই ক্লিকিং দ্য অ্যাক্টিভ লিঙ্ক। সো আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে আমার এই মেল অ্যাড্রেসে। সো এখানে ক্লিক করে আমার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করে নিতে বলছে। এখন আমরা আমাদের মেইলে চলে যাব। দেখেন এখানে যে নো রিপ্লাই অ্যাক্টিভ চলে এসেছে। দেখেন ই পাসপোর্ট অনলাইন পোর্টাল, প্লিজ অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। দেখেন এখানে আমার ডিয়ার ইমাম হোসেন শাহিন রয়েছে, ইউর অ্যাকাউন্ট দ্য ই পাসপোর্ট পোর্টাল, দেখেন এখানে চলে এসেছে। সো এখানে দেখেন এখানে বলা আছে যে টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্টিভ দ্য নিউ অ্যাকাউন্ট প্লিজ ক্লিক হিয়ার। সো আমি অ্যাক্টিভটি করার জন্য আমাকে এখানে ক্লিক হিয়ার, এখানে হিয়ারে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করছি হিয়ারে। সো দেখেন ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট, সাইন ইন টু স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ ই পাসপোর্ট। সো আমরা এতক্ষণ যেটা করেছি, আমরা ই পাসপোর্টের যে অনলাইন পোর্টালটি রয়েছে সেখানে আমরা রেজিস্ট্রেশন করেছি। হ্যাঁ, এখন হচ্ছে যে আমাদের পরবর্তী স্টেপটি যাবে, যেটা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন প্রসেসে যাব। সো এখানে আমার অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য আমাকে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পর দেখেন আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি অটোমেটিক বসে গেছে। এখানে আই এম হিউম্যান এখানে ক্লিক করে দিব। ক্লিক করে আমি এখানে সাইন ইন ক্লিক করব। দেখেন সাইন ইনে ক্লিক করার পর আমার এটি লগ ইন হয়ে গিয়েছে আমার অ্যাকাউন্টে। আমি এখানে ক্লিক করলে এখানে আমার অ্যাকাউন্ট এবং অ্যাপ্লিকেশন আমি এখানে লগ আউট দেখাবে। সো এখানে দেখেন ওয়েলকাম ইমাম হোসেন মাই অ্যাপ্লিকেশন। সো আমি যেহেতু এখন নতুন, এখন দেখেন এখানে কি আছে, অ্যাকাউন্ট আছে, তারপরে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট আছে, রিকোয়ার্ড এমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট। সো আমার এখানে কোনো ট্রাভেল ডকুমেন্টের দরকার নেই, অ্যাকাউন্টে কিছু দরকার নেই। আমি যেহেতু নতুন আবেদন করব সেক্ষেত্রে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট এখানে ক্লিক করব। দেখেন ক্লিক করার পর আমার এখানে দেখেন প্লিজ ফিল ইন অল রিকোয়ার্ড ইনফরমেশন স্টেপ বাই স্টেপ ইন অ্যাপ্লিকেশন। দেখেন আমার কিন্তু এখন অ্যাপ্লিকেশনটি ফিল আপ করা শুরু হয়ে গিয়েছে। দেখেন এখানে স্টেপগুলো আছে, পাসপোর্টের টাইপ আছে, তারপর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন আছে, অ্যাড্রেস আছে, আইডি ডকুমেন্ট আছে, তারপরে পার্সোনাল ইনফরমেশন আছে, স্পাউস ইনফরমেশন আছে, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আছে, পাসপোর্ট অপশন লেখা আছে এবং ডেলিভারি অপশন অ্যান্ড হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের একটা অপশন আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে ব্লার করা যেহেতু এখানে একটা ফিল আপ করার পর আমরা পরবর্তী স্টেপগুলোতে যাব। সো এখানে শুরুতে আপনাকে যেটা করতে হবে, পাসপোর্ট টাইপটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ ফর ইউর অ্যাপ্লিকেশন। সো এখানে দেখেন অর্ডিনারি পাসপোর্ট রয়েছে, অফিসিয়াল পাসপোর্ট রয়েছে। এটার মধ্যে পার্থক্যটা আপনাদেরকে একটু বলে নেই।
অর্ডিনারি পাসপোর্ট হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ আমাদের জন্য হচ্ছে অর্ডিনারি পাসপোর্টটি, আর অফিসিয়াল পাসপোর্টটি হয়েছে যারা সরকারি চাকরি করেন, যারা বিভিন্ন দূতাবাসে চাকরি করেন বা বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বা বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছেন তাদের জন্য হচ্ছে যে অফিসিয়াল পাসপোর্ট, যারা অফিস পারপাসে হচ্ছে যে আপনাদের পাসপোর্টটি করে থাকেন। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা যেহেতু সাধারণ পাবলিক, সেক্ষেত্রে আমাদের এখানে অর্ডিনারি পাসপোর্টটি হবে। সেক্ষেত্রে আমার অর্ডিনারি পাসপোর্টটি বাই ডিফল্ট ক্লিক করাই থাকে। তো আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউটি ক্লিক করার পরে এখানে দেখেন এখানে চলে এসেছে যে পার্সোনাল ইনফরমেশন। এখন এখানে দেখেন একটি টিক চিহ্ন আছে, আই এম অ্যাপ্লাই ফর মাই সেলফ। সো আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটি খোলার সময় আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি সেটা যেহেতু আমি যে অ্যাপ্লিকেশনটি করছি তার ইনফরমেশন, সো সেক্ষেত্রে আমি এখানে আই এম ফর মাই সেলফ দিব। এখন যদি আপনি এই অ্যাকাউন্টটি ব্যবহার করে, মেইল অ্যাড্রেসটি ব্যবহার করে অন্য কারো অ্যাকাউন্ট করেন, তো সেক্ষেত্রে আপনি এটি টিক চিহ্ন দিবেন না। সো মোট কথা হচ্ছে যে আপনি যদি আপনার যে যার আবেদন করছেন তার আবেদনটি যদি আপনি তার ইনফরমেশন দিয়ে মেইল আইডি এবং অ্যাক্টিভটি করে থাকেন, সেক্ষেত্রে আমি আই অ্যাপ্লাই ফর মাই সেলফ দিবেন। আপনি এই জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করে 5টা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যদি অন্য কারো করে থাকেন এটি আপনার খালি থাকবে, এটি আপনি করবেন না। সো আমরা যেহেতু এই ইনফরমেশন দিয়ে করেছি সেক্ষেত্রে আই এম অ্যাপ্লাই ফর মাই সেলফ দিব। দেখেন এখানে আমার ফুল নেম চলে এসেছে, গিভেন নেম, শেয়ার নেম এগুলো চলে এসেছে। সো এখান থেকে হচ্ছে সিলেক্ট জেন্ডার, আমাকে জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে হচ্ছে সিলেক্ট প্রফেশন, আমাকে এখানে প্রফেশনটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট রিজিয়ন সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে সিলেক্ট কান্ট্রি কোডটি সিলেক্ট করতে হবে এবং ফোন নাম্বারটি আমার এখানে যেটি দিয়েছি সেটি চলে এসেছে। এবং বার্থ ডেট হচ্ছে যে দেখেন সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, এটা বাংলাদেশ অটোমেটিকলি চলে এসেছে। সো এখান থেকে হচ্ছে যে আমি এখানে প্রফেশনটা আমাকে সিলেক্ট করতে হবে। প্রফেশনটি এখানে দেখেন অনেকগুলো প্রফেশন আছে, অ্যাকাউন্ট আছে, অ্যাডভাইজার আছে, আর্কিটেক্ট আছে, আর্টিস্ট আছে, অটোমেটিক আছে, ব্যাংকার আছে। সো আপনারা এই প্রফেশনগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। প্রফেশন সিলেক্ট করার ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার প্রফেশনটির সাথে মিল করার, কারণ অনেক সময় আপনি যে প্রফেশনটা দিচ্ছেন সেই প্রফেশনের এগেনস্টে আপনাকে ডকুমেন্ট দেখাইতে হবে। সো এই ক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্টটি কী দিবেন বা কী প্রফেশন দিবেন সেটা আপনাকে অবশ্যই ঠিক করে নিতে হবে। সো আমি এখান থেকে প্রাইভেট সার্ভিসটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে সিলেক্ট রিলিজিয়নটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখান থেকে কান্ট্রি কোডটি অটোমেটিক বসে গিয়েছে, ফোন নাম্বারটিও অটোমেটিক বসে গিয়েছে। এইবার যেটা হচ্ছে যে আমার এখান থেকে হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, আমার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে এখান থেকে। সো আমি যেহেতু কুমিল্লা জেলার, সেক্ষেত্রে আমি কুমিল্লাটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর সিলেক্ট ডেট অফ বার্থ, এখান থেকে আমাকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিতে হবে। সো আপনারা অবশ্যই এই জিনিসটা খুব ভালো করে খেয়াল করবেন, এটা যাতে ভুল না হয়, কারণ এটা ভুল হলে আপনার পাসপোর্টটি আটকে যেতে পারে। তো এখান থেকে আমি আমার শুরুতেই হচ্ছে যে আমার ডেট অফ বার্থটি আমি এখান থেকে ইয়ারটি সিলেক্ট করে নিব। তারপর এখানে হচ্ছে যে আমি কোন মাসটা দিচ্ছি সেটা আমি সিলেক্ট করব। তারপর এখান থেকে আমি ডেটা, সো যেহেতু আমার অক্টোবর এটা সিলেক্ট করা আছে, এরপর এখান থেকে 5 সিলেক্ট। সো তারপর আপনারা একটু চেক করে নেবেন এখানে আপনার ডেট অফ বার্থটি ঠিক আছে কিনা। তারপর সিটিজেনশিপ ইনফরমেশন, এখান থেকে আপনার সিটিজেনশিপ ইনফরমেশনটা আপনার এখানে ফিল আপ করে দিতে হবে। সো এটা হচ্ছে যে আপনি সিটিজেন, এই এলাকার সিটিজেনটা কীভাবে, আপনি বাই বার্থ নাকি এখানে মাইগ্রেশনে আসছেন নাকি অন্যান্য কোনো। সো এখানে যেহেতু আপনি বাই বার্থ, আপনি জন্মগতভাবে সিটিজেনশিপ, সেক্ষেত্রে এটা আপনি সিলেক্ট করবেন। তথ্যগুলো ফিল আপ করার পর আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সো আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে আমরা এখানে 3টা স্টেপ আপাতত ফিল আপ করেছি। দেখেন পাসপোর্ট টাইপ দিয়েছি, পার্সোনাল ইনফরমেশন দিয়েছি। এবার হচ্ছে আমাদের অ্যাড্রেসটা সিলেক্ট করে দিতে হবে। সো অ্যাড্রেস সিলেক্ট করার ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করবেন, এখানে দেখেন একটা নোট দেওয়া আছে, চেঞ্জ অফ পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সাবজেক্টেড টু এসবি পুলিশ ক্লিয়ারেন্স এবং ভেরিফিকেশন। সো আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স যাবে আপনার এই অ্যাড্রেসে। সো আপনাকে অ্যাড্রেসটি অবশ্যই সঠিকভাবে দিতে হবে। এখানে শুরুতে আপনাকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিতে হবে। সো আমি এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে হচ্ছে যে সিটি, ভিলেজ, হাউস এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে হচ্ছে রোড, ব্লক, সেক্টর এগুলো হচ্ছে অপশনাল। তারপর এখান থেকে সিলেক্ট পোস্ট অফিস, আপনাকে এখান থেকে পোস্ট অফিসটা সিলেক্ট করতে হবে এবং পোস্ট কোডটি আপনার অটোমেটিকলি চলে আসবে। এখানে সিলেক্ট পুলিশ স্টেশনটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সো আমি এগুলো একটু সিলেক্ট করে নিচ্ছি আগে। দেখেন পোস্ট অফিসটি সিলেক্ট করার সাথে সাথে এটি পোস্টালটি চলে এসেছে। এখান থেকে আমি পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নিচ্ছি। সো এইবার হচ্ছে আপনার এখানে যে এনআইডি কার্ডের পিছনে আপনার যে অ্যাড্রেসটি আছে সেটা আপনি হুবহু এখানে বসাবেন, এটা যাতে ভুল না হয় আপনার।
সো আমি ভিলেজটি সিলেক্ট করে দিয়েছি। এরপরে দেখেন এখানে লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস। সো এখানে একটা নোট দেওয়া আছে, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে যদি আপনার সেম থাকে, হ্যাঁ, ইউর পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম থাকে, সেক্ষেত্রে আপনি এখানে এই যে টিক চিহ্ন দেখেন, প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস। সো আমি এখানে টিক চিহ্ন দিলে আমার প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুইটা সেম হয়ে যাবে। সো আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। দেখেন এখানে অটোমেটিকলি আমার প্রেজেন্ট এবং পার্মানেন্ট এটি অটোমেটিকলি নিয়ে নিবে। হ্যাঁ, সো আমাকে এখানে আর সিলেক্ট করতে হবে না, আমি এখানে পরবর্তী ইয়েতে চলে যাচ্ছি। এবং দেখেন রিজিওনাল পাসপোর্ট অফিস এটা এখানে লেখা আছে, এটা অ্যাভেলেবেল, এটার যেটা আছে সেটাই থাকবে। তারপরে আমি কোন পাসপোর্ট অফিস থেকে এটা তুলবো, এটা আপনার আবেদিত পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বা বাতিল করতে পারবেন না। আবেদন জমা দেওয়ার জন্য পাসপোর্ট অফিসে বর্তমান ঠিকানার উপর নির্ভর করবে। সো আমি যেহেতু বর্তমান ঠিকানা এবং সেম অ্যাড্রেস যেটা দিয়েছি, আমি শুরুতে বলে নিয়েছি আপনারা যে এখানে আপনাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেটা আপনারা সেম রাখার চেষ্টা করবেন। তারপর আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে দেখেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন আমার অ্যাড্রেসটি হয়ে গিয়েছে। এবার হচ্ছে আইডি ডকুমেন্ট এখানে দেখেন এখানে কি আছে। সো এখানে তিনটা টাইপ আছে। এখানে দেখেন ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট, আপনার যদি পূর্বে পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। সো এখানে সেকেন্ড অপশন হচ্ছে ইয়েস আই হ্যাভ দ্য ইলেকট্রনিক পাসপোর্ট, আপনার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি এখানে, যেহেতু আমরা আজকে নতুন আবেদন করছি সেক্ষেত্রে আমার কোনো আগে পূর্বে কোনো পাসপোর্ট নেই, সেক্ষেত্রে আমি এখানে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট অথবা হ্যান্ড রিটেন পাসপোর্ট। সো আমি এখানে ক্লিক করব। ঠিক আছে, আপনারা যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু দেখেন বিভিন্ন অপশন আসবে। এখানে আপনি মেশিন রিডেবল পাসপোর্ট আছে, যে আপনি রিজন কেন আপনি পাসপোর্টটি আবার নতুন করে রিকোয়েস্ট করছেন, এখান থেকে সিলেক্টটা রিজন আপনার ইস্যু কেন আপনি এটা চেঞ্জ করতে যাচ্ছেন, এটা আপনার কি পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে গেছে, নাকি আপনি হারাই ফেলছেন, নাকি ডাটা চেঞ্জ করতে যাচ্ছেন, নাকি আনইউজেবল হচ্ছে, নাকি এখানে হচ্ছে যে আপনার কি কনভারসেশন টু পাসপোর্টে করতে যাচ্ছেন, মানে মেশিন রিডেবল থেকে আপনি পাসপোর্ট করতে যাচ্ছেন, সেই রিজনটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে প্রিভিয়াস পাসপোর্টের নাম্বার দিতে হবে, তারপরে সিলেক্ট ডেট অফ ইস্যু দিতে হবে, ডেট অফ এক্সপায়ার দিতে হবে, তারপরে আপনাকে পরবর্তী যেতে হবে। ঠিক একই রকমভাবে পরেরটাও যদি আপনি দেন, এই ঘরগুলো আপনাকে ফিল আপ করতে হবে। যেহেতু আমার এই দুইটার কোনোটাই ক্যাটাগরিতে আমি পড়ছি না, আমি যেহেতু নতুন আবেদন করছি, সেক্ষেত্রে আমি নো এটাতে ক্লিক করব। সো আমার এখানে অটোমেটিকলি এটা নো আই ডোন্ট হ্যাভ এটা চলে আসবে। তারপরে এখানে দেখেন আইডেন্টিফিকেশন ইনফরমেশন অ্যাট লাস্ট ওয়ান ফিল্ড মাস্ট বি ফিল্ড। এইখানে হচ্ছে যে আপনার অবশ্যই আপনার হয় ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিতে হবে অথবা আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, দুইটার যে কোনো একটা আপনাকে দিতেই হবে। এখানে একটু দেখেন এখানে কি বলছে, পূর্ববর্তী পাসপোর্টের যে যদি আপনি গোপন করেন, পাসপোর্টের সেন্ট্রাল সিস্টেম হতে আবেদনটি ফি সহ বাতিল হয়ে যাবে এবং ফি অফারের যোগ্য হবে। যদি আপনি আপনার পূর্বে যদি মেশিন রিডেবল থেকে থাকে বা পাসপোর্ট থেকে থাকে, আপনি যদি সেটা গোপন করেন তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার পাসপোর্টের যে আবেদনটি করেছেন এবং ফি জমা দেবেন সেটা আপনার বাতিল হয়ে যাবে। সো আমি এখানে আমার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেটি আমি এখানে বসাই দিব। সো আমি আইডি নাম্বারটি বসিয়ে দিয়েছি। এবার আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন এখানে প্যারেন্টাল ইনফরমেশন, এখানে হচ্ছে যে আপনার দেখেন আপনার প্যারেন্টাল মানে আপনার বাবা মা যাদের আছে তাদের ইনফরমেশনগুলো আপনাকে এখানে দিতে হবে। সো ফার্স্ট হচ্ছে যে আপনার ফাদার ইনফরমেশন, এখানে হচ্ছে ফাদার নেম, এটা হচ্ছে যে আপনার এনআইডি কার্ড অথবা আপনার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে। এখানে প্রফেশন সিলেক্ট করতে হবে, এখানে ন্যাশনালিটি দিতে হবে, এবার এরপর হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার, এটা হচ্ছে অপশনাল, আপনি দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই। তারপর এখানে হচ্ছে মাদার ইনফরমেশন আপনাকে দিতে হবে, মায়ের নাম, আপনি মায়ের নামটা কি দিতে যাচ্ছেন, তারপরে এখানে সিলেক্ট প্রফেশনটা দিতে হবে, তারপরে এখানে আপনার ন্যাশনালিটি দিতে হবে, এখানে ন্যাশনাল আইডি নাম্বার, এখানেও হচ্ছে যে আপনার এটা অপশনাল, আপনি দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে যে লিগ্যাল গার্ডিয়ান, এখানে এই লিগ্যাল গার্ডিয়ানটা হচ্ছে আপনি যদি কারো বয়স যদি 18 বছর নিচে হয়ে থাকে সেক্ষেত্রে তখন এখানে লিগ্যাল গার্ডিয়ানের অভিভাবকের নাম্বার দিয়ে নেক্সটে যেতে হয়। সো আমার যেহেতু এই অপশনটি না, নট অ্যাপ্লিকেবল এটা আমার জন্য। সো আমি এখানে যার সিলেকশন করছি তার বাবার নাম, তার প্রফেশন, ন্যাশনালিটি এবং আইডি কার্ড, এগুলো তথ্যগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। সো আমি এখানে ফাদারের মাদার ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সো আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাচ্ছি। দেখেন এখানে হচ্ছে যে কি স্পাউস ইনফরমেশন, এখানে যদি আপনি মেরিড হয়ে থাকেন তখন এখানে দেখেন অপশন আছে আপনি কি সিঙ্গেল নাকি মেরিড, ডিভোর্সি, তারপর হচ্ছে যে এখানে আপনি অপশনগুলো দিতে হবে। আপনি যদি সিঙ্গেল দেন, সিঙ্গেল হলে আপনার কোনো ডকুমেন্ট লাগবে না। আপনি যদি এখানে মেরিড দেন তখন হচ্ছে যে আপনার স্পাউসের নেম দিতে হবে, তার প্রফেশন দিতে হবে, তার হচ্ছে ন্যাশনালিটি দিতে হবে এবং স্পাউস আইডেন্টিফিকেশান নাম্বার, এটা অপশনাল, আপনি দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই। সো আমি যেহেতু এখানে যার করছি সে যেহেতু সিঙ্গেল, সে আমি এখানে সিঙ্গেল দিয়ে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাচ্ছি।
তারপরে এখানে হচ্ছে যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিতে হবে। সো এখান থেকে সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপটা আপনাকে এখানে দিতে হবে। সো এখানে আপনি কার কার দিতে পারবেন সেটা একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে যে এখানে আপনি ব্রাদার দিতে পারবেন, ব্রাদার ইন ল দিতে পারবেন, বিজনেস পার্টনার দিতে পারবেন, কলিগের দিতে পারবেন। সো আমরা যার আবেদন করছি তার যেহেতু বাবার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারটা দেবো, আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। সো এখান থেকে অটোমেটিকলি বাবার এই অ্যাড্রেসটা নিয়েছে। এখান থেকে সিলেক্ট কান্ট্রিটি আমি এখানে অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিতে হবে বাংলাদেশ। তারপর এখান থেকে ডিস্ট্রিক্টটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে যে সিটি, ভিলেজ, হাউস এটা আমাকে এখানে বসায় দিতে হবে, এটা অপশনাল। তারপর এখান থেকে পোস্ট অফিসটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে ইমেল অ্যাড্রেসটা অপশনাল, এটার প্রয়োজন নেই, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এখানে হচ্ছে যে কন্ট্যাক্ট নাম্বারটি আপনাকে দিয়ে দিতে হবে, যেই নাম্বারটি আপনি যাচ্ছেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার হিসেবে। কারণ আপনার যেই নাম্বারটা দিয়েছেন সেটি যদি না পেয়ে থাকে তখন আপনাকে এই নাম্বারটাতে ফোন করবে। সো আমি এটি ফিল আপ করে নিচ্ছি, এই ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। সো বন্ধুরা, তথ্যগুলো ফিল আপ করার পর সেন্ড SMS অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনফরমেশন অলসো টু দিস ফোন নাম্বার। সো মোবাইল নাম্বার অনলি, এখানে আপনি যে নাম্বারটি দিয়েছেন এখানে যদি আপনি অ্যাপ্লিকেশন ইনফরমেশনটি জানতে চান সেক্ষেত্রে আপনি এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিলে আপনার এই মোবাইল নাম্বারেও আপনার অ্যাড্রেসটিতে আপনার ইনফরমেশনটি যাবে, আপনার পাসপোর্টের যে স্ট্যাটাসটি রয়েছে সেটি। সো আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিলাম। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখেন পাসপোর্টের অপশনস, হ্যাঁ এখান থেকে যেখানে দেখেন পাসপোর্টের অপশনটা হচ্ছে কি 48 পেজের 5 বছরের জন্য আপনি যদি করেন, দেখেন আমি যেটা বলেছিলাম যে ফিটা লাগবে 4025 টাকা, আর আপনি যদি 10 বছরের জন্য করেন তাহলে ঠিক আছে 5750 টাকা, এটা আপনার লাগবে। বর্তমানে আসলে 64 পেজের অপশনটি নেই, এখানে 48 পেজ রয়েছে, আপনাকে হয় 5 বছর নাহলে 10 বছরের জন্য করতে হবে। তো যেহেতু আপনার এখানে 48 পেজ রয়েছে, আমি এখানে 10 বছরের জন্য করব। 5 বছরের জন্য করলে আপনার যেই অ্যামাউন্টটা যাবে 10 বছরের জন্য অল্প সামান্য কিছু অ্যামাউন্ট লাগবে। সো আমি বলবো যে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি এই কাজটি আপনি করবেন যে আপনি 5750 টাকা লাগবে আপনার 10 বছরের জন্য আপনি পাসপোর্টটি করে নেবেন। এখানে কিন্তু ভ্যাট ইনক্লুডেড, দেখেন সেভ এন্ড কন্টিনিউ দিবেন। দেখেন সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করার পরে তারপর কি আসছে দেখেন, এখানে আসছে দেখেন রেগুলার ডেলিভারি আছে, এক্সপ্রেস ডেলিভারি আছে। সো আমরা হচ্ছে যে রেগুলার ডেলিভারি যদি করেন আপনি দেখেন এখানে 5750 টাকা দিতে হবে এটার জন্য আপনাকে। আর আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি চান সেক্ষেত্রে আমি এখানে যদি ক্লিক করে দেখেন এক্সপ্রেস ডেলিভারির জন্য আমাকে 8050 টাকা পেমেন্ট করতে হবে। সো আমি এখানে রেগুলার ডেলিভারি করতে যাচ্ছি, কারণ হচ্ছে যে আপনি যদি খুব তাড়া না থাকে সেক্ষেত্রে আপনার 1 মাসের মধ্যেই আপনার পাসপোর্টটি আপনি হাতে পেয়ে যাবেন। আর আপনার যদি আর্জেন্সি থাকে তখন আপনি এক্সপ্রেস ডেলিভারিতে করবেন, তখন আপনি একটু দ্রুত পাবেন। সো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে দেখেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট। সো আপনি যখন এখানে ডেট সিলেক্ট করবেন দেখেন এখানে কোনো টাইম যদি শো করে এটা খেয়াল করবেন। সো আমি এখানে 18 তারিখ সিলেক্ট করছি, দেখেন শুধু 18 তারিখ 11টা 6-তে একটা টাইম স্লট আছে, 20 তারিখে আছে, দেখেন এখানে টাইমগুলো স্লট দেখাচ্ছে। সো এখান থেকে আপনাকে টাইম স্লট সিলেক্ট করতে হবে। 21 তারিখ অনেকগুলো স্লট আছে এবং 24 তারিখ অনেকগুলো স্লট, 24, 25, 26, 27, 28 রয়েছে। সো এখান থেকে আপনার টাইম স্লটটি সিলেক্ট করে নিতে হবে। তবে আপনাদেরকে যেটা বলবো আপনারা সপ্তাহের মাঝামাঝিতে টাইম স্লটটি নেবেন, তাহলে আপনাদের ভোগান্তিটা কম হবে। কারণ সপ্তাহের শুরুতে আপনি যদি টাইম স্লট নেন সেক্ষেত্রে আপনার অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। সো এটা আপনারা একটু মাথায় রাখবেন। সো আমার এখানে যদি অক্টোবরের 16 তারিখ আছে, আমি আসলে কবে নিতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। এখানে 20 তারিখ যদি দেয়, এটা হচ্ছে যে ওই যে আপনারা বৃহস্পতিবার নেবেন না, বৃহস্পতিবার অনেক ঝামেলা হয়ে থাকে এখানে আপনার। সেক্ষেত্রে আপনার রবিবার হচ্ছে ফার্স্ট ওয়ার্কিং ডে, আপনারা চেষ্টা করবেন মঙ্গলবার অথবা বুধবার এই দুইটা স্লটের মধ্যে চেষ্টা করবেন নেওয়ার জন্য, এবং আপনার টাইম স্লটটি আপনি সকালের দিকে রাখার চেষ্টা করবেন, যদিও এটা আসলে খুব বেশি একটা ম্যাটার করে না। সো আপনি এখান থেকে আমি একটা টাইম স্লট, প্রথম টাইম স্লটটাই আমি এখানে সিলেক্ট করলাম। তারপর এখানে সেভ এন্ড কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। সো আমি এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। দেখেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনি 14 মিনিট সময় পাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনি এডিট করার জন্য। সো আমি এখানে যদি এডিট করতে চাই আপনি আবার এডিট করতে পারবেন। সো আপনার যদি সব ঠিকঠাক হয় আমি এখানে কনফার্ম দিয়ে তারপরে কনফার্ম পেমেন্টে চলে যাব, পেমেন্ট অপশনে চলে যাব। সো আমার এখানে যদি এডিট থাকবে আমি এখানে এডিট করে নিতে হবে। কনফার্ম অ্যান্ড পেমেন্ট প্রসেস। সো আমরা এখন কনফার্ম অ্যান্ড পেমেন্ট প্রসেসে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে দেখো এটা একটা সামারি আসছে। হ্যাঁ, সো এই সামারিটা প্রিন্ট করে নিতে হবে। এটা হচ্ছে যে আমরা এখন এখানে পেমেন্ট অপশন দুইটা, একটা হচ্ছে অনলাইন পেমেন্ট, একটা হচ্ছে অফলাইন পেমেন্ট। ওকে, অনলাইন পেমেন্টে ক্লিক করলাম। পেমেন্টটা মোবাইল ব্যাংকিং, কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট, যেখানে যেটা দিয়ে সুবিধা আমরা মোবাইল ব্যাংকিং দিয়ে পেমেন্টটা করব। সো বিকাশের মাধ্যমে যদি করি, সো এখানে এই পেমেন্টটা দিতে হবে। আমি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিলাম, পেতে চলে গেলাম।
0232 কনফার্ম করতে হবে। এখানে এন্টার পিন নাম্বার, তারপরে কনফার্ম। So application submission, congratulations, collect your online paid application registration whole payment। এটা কোনো ধরনের রিফান্ডেবল না। সো এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে ডাউনলোড প্রিন্ট সামারি, ডাউনলোড প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আমাকে ডাউনলোড করে নিতে হবে। প্রিন্ট সামারি এটাও আমাকে ডাউনলোড করে নিতে হবে, কারণ এটা আমাকে সাবমিট করতে হবে। সেভ এস পিডিএফ দিলাম, সেভ দিয়ে দিলাম। সো দুইটা জিনিস আপনাকে খুব লাগে, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে এবং প্রিন্ট সামারিটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। বন্ধুরা, আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাওয়ার পর আপনারা যে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে ওয়েব পোর্টালটিতে আবার লগ ইন করবেন। লগ ইন করার পর পাসপোর্ট ফি নামক যে অপশনটি রয়েছে এখানে আসবেন। এখানে আসার পরে আপনি আপনার চালানটি এবং পেমেন্ট সামারিটি আপনি ডাউনলোড করে নেবেন। সো এটার জন্য আপনাকে পাসপোর্ট ফি নামক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। সো এটা আপনি পরবর্তী যে কোনো সময় আপনি ডাউনলোড করতে পারেন এবং এই চালানটি যদি আপনি সাথে সাথে না পেয়ে থাকেন তাহলে একদিন ওয়েট করতে হবে, পরের দিন আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অথবা যদি আপনি পরের দিনও ডাউনলোড না করেন, যে কোনো দিন আপনি জাস্ট আপনার ওয়েবসাইটে ঢুকে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি এখানে পাসপোর্ট ফিতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপনি নিচে চলে আসবেন। নিচে দেখবেন যে আপনার এখানে ই পাসপোর্ট পেমেন্ট প্রসেস, এখানে দুইটা প্রসেস রয়েছে, একটা হচ্ছে অনলাইন পেমেন্ট আর একটা হচ্ছে অফলাইন পেমেন্ট। বন্ধুরা, অনলাইন পেমেন্ট হচ্ছে যে এক পের মাধ্যমে আপনাকে দিতে হয়। পেমেন্টের অপশনটি রয়েছে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য বিভিন্ন ব্যাংকের যে ওয়ালেট সিস্টেমটি রয়েছে সেটির মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। সো আমি বিকাশের মাধ্যমে পেমেন্টটি করেছিলাম একটি, সেক্ষেত্রে আমি এখন চালানটি এবং পেমেন্ট রিসিপ্টটি কীভাবে সংগ্রহ করতে হয় সেটি আপনাদেরকে দেখাচ্ছি। সো বন্ধুরা, একটা জিনিস বলে রাখি, আপনি যখন চালানটি জমা দিবেন, চালানটি কিন্তু সাথে সাথে আপডেটেড হয় না, অনেক সময় একদিন সময় লেগে যায়। সো আপনি যদি সাথে সাথে চালানটি ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আপনি একদিন ওয়েট করে পরের দিন চালানটি ডাউনলোড করবেন। এটি অনেকেই মনে করেন যে আমি পেমেন্টটি করেছি, চালানটি কি ডাউনলোড করতে পারবো কি পারবো না। সো এটা কোনো ভয় নেই, আপনি যে কোনো সময় আপনি চালানটি ডাউনলোড করে ফেলতে পারবেন, আর কোনো অসুবিধা নেই। আপনি চালানটি ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, ক্লিক হিয়ারে যেতে হবে। সো আগাবারে বলে দিচ্ছি, আপনি যদি সাথে সাথে চালানটি আপডেট হয় না, এটি সকালে যদি আপনি দিয়ে থাকেন বিকালের দিকে আপডেট হয়, অথবা একদিন পরে গিয়ে আপডেট হয়, আপনি একদিন পরেও আপনি চালানটি ডাউনলোড করতে পারবেন, অথবা যে কোনো সময় আপনি অনলাইন পোর্টালে এসে আপনি চালানটি ডাউনলোড করতে পারবেন। সো এখানে আমি ক্লিক হিয়ারে ক্লিক করছি। ক্লিক হিয়ারে ক্লিক করার পর আপনাকে এক পের যে অপশনটি রয়েছে এখানে নিয়ে এসেছে। সো আমরা যেহেতু পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আমরা আমাদের চালানটি ডাউনলোড করবো, আমি এখানে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে হচ্ছে যে আপনার দেখেন ইন্টার অ্যাপ্লিকেশন আইডি। সো আপনাদেরকে বিষয়টা বলি, আপনি যখন পাসপোর্টের জন্য আবেদন করেছেন, পাসপোর্টে আইডি আবেদন করার পর আপনার পাসপোর্টে দেখবেন ওআইডি একটা নাম্বার রয়েছে, সেই ওআইডি নাম্বারটি আপনাকে এখানে অ্যাপ্লিকেশন আইডি হিসেবে বসাইতে হবে, বসিয়ে সাবমিট দিতে হবে। সো আমি এখানে আপনার ওআইডি নাম্বারটি এখানে বসাচ্ছি। সো আমি এই যে এক পে এবং হচ্ছে যে চালান ডাউনলোডের যেই লিঙ্ক রয়েছে সেই লিঙ্কগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং পাশাপাশি পাসপোর্টের আবেদন এবং পাসপোর্টের যে প্রয়োজনীয় কাগজপত্রের যে ভিডিওগুলো রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। সো আমি এখানে অ্যাপ্লিকেশন আইডিটি বসাচ্ছি। এখন অ্যাপ্লিকেশন আইডিটি বসানোর পরে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। আমি এখানে সাবমিট ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর কিছুক্ষণ ও সার্চ করবে আপনার এটি তথ্যগুলো বের করার জন্য। সো একটু সময় নিবে, আপনি একটু ওয়েট করতে হবে। দেখেন বন্ধুরা, এটি আপডেটটি চলে এসেছে। দেখেন এখানে ভিউ রিসিপ্টটি রয়েছে, বিল পেড ডেট রয়েছে, ট্রানজ্যাকশন আইডি রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, কাস্টমার নেম রয়েছে, সার্ভিস নেম রয়েছে, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট রয়েছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস। দেখেন এটি সাকসেস হয়েছে। সো আপনি এখান থেকে ডিটেলসটা দেখতে পারবেন। এখন আপনাকে যেটা করতে হবে, রিসিপ্টটি আপনি ডাউনলোড করবেন এবং রিসিপ্টটি দেখার জন্য আপনাকে এখানে ভিউ নামক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে ভিউতে ক্লিক করছি। দেখেন ভিউতে ক্লিক করার পর আপনার পেমেন্ট রিসিপ্ট, তারপরে পেমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন আইডি যেটি ওআইডি আইডি, এটি আপনাকে এখানে শো করবে। আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, সার্ভিস নেম, আপনার ই পাসপোর্টের, তারপর ট্রানজ্যাকশন আইডি, তারপর হচ্ছে পেমেন্ট ডেট টাইম, তারপর পাসপোর্টের অ্যামাউন্ট, পাসপোর্টের চালান নাম্বার এবং ভ্যাট অ্যামাউন্ট এবং ভ্যাট চালান নাম্বার। আপনার এখানে চালান নাম্বার দুইটা থাকবে, একটা হচ্ছে আপনার পাসপোর্টের ফি আর একটা হচ্ছে যে চালানের। তারপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে চার্জ, এখানে কোনো চার্জ নাই। তারপর হচ্ছে আপনার পেমেন্ট টাইপ বিকাশ এবং টোটাল পেইড অ্যামাউন্ট হচ্ছে আপনার 5,750 টাকা।
তারপর আপনাকে এখান থেকে কী করতে হবে, এই যে ডাউনলোড নামক যে অপশনটি রয়েছে এটি দিয়ে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তারপরে অথবা আপনার যদি কম্পিউটারে প্রিন্ট লাগানো থাকে, প্রিন্টে লাগানো থাকে, আপনি প্রিন্ট দিয়ে সরাসরি আপনি এটি প্রিন্ট করে নিতে পারবেন। এখন এই অবস্থাটি দেখার পর আপনি দুইটা পদ্ধতিতে আপনি চালানটি, মেইন চালানটি যেটি আপনি ডাউনলোড করতে পারেন, একটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি নাম্বার দিয়ে, আর একটা হচ্ছে যে পাসপোর্টের চালান নাম্বার দিয়ে। সো চালান নাম্বারটি এখানে আমি এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিচ্ছি শুরুতে। দেখি ট্রানজ্যাকশন আইডি দিয়ে অনেক সময় যেটা হয় ট্রানজ্যাকশন আইডি দিয়ে। সো আমি এখানে কি করলাম, ভেরিফাই চালানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে লিঙ্কটি চলে এসেছে, এই দুইটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে দেখবেন ই চালান, এটি সিলেক্ট করাই থাকবে। তারপর এখানে পেমেন্ট আইডি হচ্ছে আপনার ট্রানজ্যাকশন আইডি, এটি আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে হচ্ছে যে আপনি এখান থেকে চালান নাম্বার আছে এখানে, অর ডেট আছে, আপনি পেমেন্ট আইডি দিয়ে অথবা আপনার চালান নাম্বার অথবা ডেট দিয়ে আপনি এখানে সার্চ করবেন। সো এখানে হচ্ছে যে আপনার একটা ক্যাপচা আছে, 99 থেকে 47টি মাইনাস করে যেটা হবে এটা আপনাকে এখানে বসাইতে হবে। সো আমি এটা এখানে বসাচ্ছি। বসানোর পরে এখানে সার্চে ক্লিক করতে হবে আপনাকে। সার্চে ক্লিক করার পরে এটি খুঁজতেছে, এটি দেখেন এখানে কি আছে, নো রেকর্ড ফাউন্ড, তার মানে গপ চালান, মানে আমার ট্রানজ্যাকশন আইডি দিয়ে আমার এখানে চালানটাকে খুঁজে পাচ্ছে না। সো আমি এখন যেটা করব, আমার এখানে ট্রানজ্যাকশন আইডিটিকে আমি এখানে রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে আমি যেটা করব কি, আমি আমার যে চালান নাম্বার রয়েছে এই চালান নাম্বারটি দিয়ে আমি সার্চ করব। সো আমি এখানে চালান নাম্বারটি এখন বসাচ্ছি। এখানে আমি ডেটটি বসিয়ে দিচ্ছি, যেই ডেটে আমি করেছি। সো আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, চালান নাম্বারটি আপনি বসানোর পরে অনেক সময় দেখা যাচ্ছে আপনি যেই ডেটে সাবমিট করেছেন সেই ডেটটি এখানে বসানোর পরে আসে না। সো একদিন পরে গিয়ে আপডেট হয়, সেক্ষেত্রে আপনি একদিন পরে দিয়ে ট্রাই করে দেখবেন, যদি আপনি যেদিন দিয়েছেন সেদিন যদি না শো করে থাকে। সো এটি আপনারা খেয়াল করবেন, অনেক সময় দেখা যাচ্ছে ওই দিনেরটা দেখায় না, চালানটি সাধারণত ওই দিন যদি আপনি ফার্স্ট আওয়ারে দেন তাহলে আপডেট হয়, না হলে যদি সেকেন্ড আওয়ারে দেন, আপনি লাস্ট মোমেন্টে দেন, এটি পরের দিন গিয়ে আপডেট হয়। তো আপনারা চেষ্টা করবেন রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে চালানটি জমা দেওয়ার জন্য। যদি আপনি শুক্র শনিবার হয়ে থাকে তাহলে আপনার চালানটি আপডেট হবে রবিবারে গিয়ে, তখন কিন্তু আপনার ডেট হবে রবিবারের ডেট। সো এটি খেয়াল রাখবেন। সো আমি এখানে ক্যাপচাটা এখন ফিল আপ করছি। তারপরে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পরেও একটু সময় নেবে, নেওয়ার পরে আপনার এখানে ডিটেলসটি আপনাকে শো করবে। সো বন্ধুরা আমি এখানে আমার চালানের যে ডিটেলস দেখেন, ই চালান ডিটেলসটি এখানে চলে এসেছে নিচে। আমি এখানে এখন চলে আসতেছি নিচে, দেখেন এখানে ই চালানের দেখেন ই চালান ভাউচার, তারপরে কে পে করেছে, তারপরে এটার বিয়ারার কে এটার বহন করছে, তা কার চালান আমরা দিয়েছি, তারপরে ই চালান নাম্বার, তারপর চালান ডেট, অ্যামাউন্ট, পেমেন্ট আইডি, তারপর হচ্ছে পেমেন্ট ডেট সম্পূর্ণ এখানে শো করছে। দেখেন আমরা যেদিন দিয়েছি সেদিন যেহেতু দুপুরের মধ্যে দিয়েছে, আমার এটি ওই দিনে আপডেট হয়ে গিয়েছে। সো আপনারা চেষ্টা করবেন আপনাদের যে চালানটি রয়েছে সেটি যদি আপনি ফার্স্ট আওয়ারে দেন তাহলে আপনার সেকেন্ড আওয়ারে এটি আপডেট হয়ে যাবে, আর যদি আপনি লাস্ট আওয়ারে দেন তখন হচ্ছে যে এটি পরের দিন গিয়ে আপডেট হবে। সো এখান থেকে হচ্ছে আপনি দুইটা চালান রয়েছে, একটা চালান হচ্ছে আপনার 5,000 টাকা পে করেছেন সেটার, আর একটা হচ্ছে 750 টাকা যে ভ্যাট সেটার চালান। সো দুইটা চালান নাম্বারও কিন্তু আলাদা আলাদা। আপনি এখান থেকে যে কোনো একটা চালান আপনি ডাউনলোড করলেই হবে, কারণ একটা চালানের মধ্যেই আপনার দুইটার আপডেট এবং ইনফরমেশন রয়েছে। সো এইভাবে করে আপনার পাসপোর্টের যে রিসিপ্টটি রয়েছে এবং চালানটি রয়েছে আপনারা সেটি ডাউনলোড করে নিতে পারেন। সো বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে যাবেন। আপনারা যদি এটি ডাউনলোড করতে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে নক করতে পারেন, আমরা সেটি ডাউনলোড করতে আপনাদেরকে সহযোগিতা করব।